দর্শকগণ শুনে রাখুন, এটা কোনো সাধারণ খবর নয়। ব্রেকিং নিউজ নিয়ে সরাসরি আপনাদের কাছে হাজির হয়েছি। দেশের বড় শিল্পপতি রাহুল সেন, যাকে আপনারা আইকন হিসেবে জানেন, তিনি এখন জেল খাটছেন। কেন জানেন? নারী নির্যাতনের অভিযোগে। হ্যাঁ, ঠিক শুনেছেন। তার স্ত্রী মেহের এইরকম বিস্ফোরক অভিযোগ এনেছেন যে রাহুল সেন তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে। শুনুন, তার স্ত্রী মেহের দাবি করেছে এই মানুষটা একটা জানোয়ার। আমাদের হাতে এক্সক্লুসিভ তথ্য এসেছে। রাহুল সেন তার স্ত্রীকে দিনের পর দিন অত্যাচার করেছে। মেহের ক্ষতিপূরণ হিসেবে 200 কোটি টাকা চেয়েছে, সঙ্গে উপযুক্ত শাস্তি। বলুন, এটা কি ন্যায় বিচার নাকি একটা নাটক? দাদারা সবাই শুনছেন তো? এই যে বড় লোকেদের ফ্যান্টাসি শেষ। এতদিন ধরে বড় মানুষ সেজে ঘুরে বেড়াতো, এখন লেজ ঢুকে গেছে। সব বড় লোক এক একটা ভণ্ড। শোনেন, মেহের ম্যাডাম তো ধামাকা করে দিল। ওনার সাহস আছে মশাই, এত বড় লোকের মুখোশ খুলে দিল। আরে আর বলবেন না মশাই, নারী রক্ষা করার জন্য তো আইন আছে, কিন্তু যদি তা অপব্যবহার করে তাহলে তার কি হবে? আর এই রাহুল যদি নির্দোষ হয় তাহলে কি হবে? আরে ভাই, এখনকার কিছু মেয়েদের একটা ফ্যাশন ট্রেন্ড চলছে। প্রথমে ওরা একটা বড়লোক মুরগি খুঁজে বের করে, তারপর তাকে প্রেমের জালে ফাঁসায়। ঠিক প্রেমের জালে ফাঁসানোর পর বিয়ে করে। বিয়ে করার পর ধীরে ধীরে তার কাছ থেকে টাকা সম্পত্তি সব হাতিয়ে তাকে সর্বশান্ত করে। সর্বশান্ত করার পর ঠিক তারা নতুন নাটক শুরু করে। তারা যে কোনো পদ্ধতিতেই ডিভোর্স নিয়ে নিবেই। ডিভোর্স নেওয়ার পর তাদের একটাই কাজ, পরবর্তী মুরগি খোঁজা। পরবর্তী মুরগিকে ঠিক সেম প্রসেসে আবার সর্বশান্ত করে। এইভাবে একের পর এক 2, 3, 4, 5, 6 চলতে থাকে। এখন বিয়ে আর সম্পর্ক আর প্রেম এসব শুধু স্বার্থের ব্যবসা হয়ে গেছে। অসাধারণ সব নাটক চলছে মশাই। মিডিয়া তো তেল ঢেলে একেবারে আগুন লাগিয়ে দিচ্ছে। আসল সত্যিটা জানতেই হবে। আপনারা কি কখনো শুনেছেন জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি অন্ধকারের গল্প? অন্ধকারের মাঝেও কিছু আলো থাকে, আর সেই আলো যদি মানুষ চিনতে ভুল করে তার জীবন অন্ধকারেই ডুবে যায়। এই গল্পটা ঠিক সেরকম। একদিন অফিসে প্রবেশ করলো মেহের, 23 বছরের মেয়ে। হ্যালো, আমি মিহির। আপনার কোম্পানিতে ম্যানেজমেন্ট অফিসার হিসেবে যোগ দিয়েছি। রাহুল কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ওয়েলকাম মিস মেহের। আশা করি আমরা একসঙ্গে ভালো কাজ করব। ভালো কাজ তো হবেই, আপনার সঙ্গে ভালো সময়ও কাটবে। এরপর থেকে মেহের ধীরে ধীরে রাহুলের জীবনের একটি অংশ হয়ে ওঠে। রাহুল আর মেহেরের সম্পর্কের গভীরতা বাড়ে। তারা একসঙ্গে কাজ করে, একসঙ্গে গল্প করে। একদিন মেহের বলে, রাহুল, তুমি তো সবার স্বপ্নের পুরুষ। আমি তোমার পাশে থাকতে চাই। আমি তোমাকে বিশ্বাস করি মেহের। এরপর তাদের বিয়ে হয়। বিয়ের মণ্ডপে রাহুল মেহেরকে মালা পরিয়ে দেয়। অতিথিদের করতালিতে মেহেরের মুখে তখন বিজয়ের হাসি। কিন্তু সেই হাসির পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়েছিল? বিয়ের কয়েক মাস পর মেহেরের আসল রূপ প্রকাশ পেল। একদিন ডাইনিং টেবিলে বসে মেহের রেগে বলল, তুমি তোমার এই মধ্যবিত্ত চিন্তা থেকে বেরো। আমি বড় গাড়ি চাই, বড় বাড়ি চাই। রাহুল শান্তভাবে উত্তর দেয়, মেহের, সুখ টাকার চেয়েও বড়। আমাদের কাছে যা আছে তাহাই যথেষ্ট। কিন্তু মেহের রাহুলের কোনো কথা শোনেনি। সে তার পুরনো প্রেমিক রজতের সঙ্গে দেখা করতে যায়। মেহের, তুমি তো এত বুদ্ধিমান, অথচ কি করে রাহুলের মতো একটা সাদামাটা লোকের সঙ্গে আটকে আছো? শুনতে পাচ্ছ তো? আইন তো পুরোপুরি তোমার পক্ষে। একটা মিথ্যে কেস করো তার নামে। আদালত তো এমনিতেই মহিলাদের কথায় মাথা নত করে। তারপর তো তুমি তার সবকিছু নিজের নামে করে নিতে পারো। কিন্তু দীপক, যদি উল্টো হয়? আইনের লোকেরা তো সবসময় সত্যি খোঁজে। আমি যদি ধরা পড়ে যাই? ধরা পড়বে? তুমি কি কোনো সিনেমার গল্প ভাবছো? এই যুগে মেয়েরা যা বলে সেটাই শেষ কথা। উল্টে যদি রাহুল প্রমাণ করতে চায়, কেউ শুনবেও না। তুমি শুধু একটা কেস করো, আর দেখো কিভাবে নাটকের পুরো মঞ্চ তোমার হয়ে সাজানো হয়। তাহলে কি বলো?
কেস করে বলবো রাহুল আমাকে অত্যাচার করছে, আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছে? একদম। আর তার উপর একটু বেশি মশলা যোগ করো, বলো সে তোমার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তোমাকে মানসিকভাবে পিষে দিচ্ছে। এরপর আদালতে কাঁদো আর তোমার আইনজীবীকে বলো ডিভোর্সের নামে তার সম্পত্তির 80% চাই। 80%? এত বেশি দাবি করলে তো সবাই সন্দেহ করবে। তুমি তো দেখছি পুরোপুরি অফিস ম্যানেজার হয়েছ। মেহের, 80% অনেক না, এটা তোমার অধিকার। আদালত তো পুরোপুরি তোমার পক্ষে, তোমার ভয় কিসের? মনে রেখো, কেস করলে তুমি জিতবেই, সেটা আমার গ্যারেন্টি। আর যদি না করো তাহলে বাকি জীবন ওই সংসারে আটকে থাকো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার সঙ্গে এই জীবন ভাগ করতে পারবো না। আমি দামি গাড়ি, বিদেশ সফর আর রাজকীয় জীবনযাপন করি, সেটা কি রাহুলের মতো লোক দেবে? মেহের রজতের কথা শুনে পুরোপুরি নির্ভয় হয়ে যায়। তার চোখে তখন শুধু রাহুলের সম্পত্তি আর ভবিষ্যতের বিলাসবহুল জীবনের স্বপ্ন। সে মনে মনে বলে, তোমাকে আমি ফাঁসাবই রাহুল, তারপর আমি হব রানী, রজত হবে আমার রাজা। অর্ডার, অর্ডার। আজকের এই মামলার শুনানি শুরু করছি। মেহের এবং রাহুলের বিবাহ বিচ্ছেদ সম্পর্কে অভিযোগ ও সম্পত্তি দাবির বিষয়। প্রথমেই মেহেরের আইনজীবী আপনার বক্তব্য পেশ করুন। মাননীয় বিচারপতি, আমার মক্কেল মেয়ের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি স্বামীর অসহ্য অত্যাচার সহ্য করতে না পেরে বিচ্ছেদের আবেদন করেছেন। পাশাপাশি বিবাহিত জীবনের জন্য তার যা প্রাপ্য সেই সম্পত্তিরও 200 কোটি টাকার ন্যায্য দাবি জানিয়েছেন। তিনি এই সংসারের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। তার এই ন্যায্য দাবিতে কোনো ভুল নেই। ব্যাপারটা আমি বুঝতেই পারছি। রাহুলের আইনজীবী, আপনার বক্তব্য কি? মাননীয় বিচারপতি, এই মুহূর্তে আমার কাছে বিশেষ কোনো প্রমাণ নেই, তবে আমি এমন কিছু দেখাতে চাই যা এই কেসের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। সম্প্রতি কর্ণাটকের একজন মহিলা আগের 6 জন স্বামীর থেকেই তিনি পরবর্তীকালে বিচ্ছেদ চেয়ে খরপোশ দাবি করেছেন। 7ম স্বামীর ক্ষেত্রেই সমস্যার দানা বাঁধে। বিচারপতিরা বিষয়টি মূল্যায়ন করে বলেছেন যে মহিলা আইন নিয়ে খেলা করছেন। এটি ভরণপোষণ আইন ব্যবহারের একেবারে অপব্যবহার। ঘটনা 2। মহামান্য বিচারপতি, সম্প্রতি একটি ছেলে ও মেয়ে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই মেয়েটি ডিভোর্স নিয়ে মোটা অঙ্কের টাকা হাসতে হাসতে ছেলের কাছ থেকে আদায় করেছে। এই ঘটনাগুলি সমাজের বিবেককে প্রশ্নের মুখে ফেলেছে। মাননীয় বিচারপতি, রাহুলের উকিল কি সত্যিই কোনো প্রমাণ পেশ করতে এসছেন নাকি কোর্টরুমে গল্প শোনাতে এসছেন? এভাবে তো আদালতের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন উনি। এটা খুবই হাস্যকর। আপনার বক্তব্য গুরুত্বপূর্ণ, তবে মেহেরের বিরুদ্ধে কি সরাসরি কোনো প্রমাণ আছে? মাননীয় বিচারক, আমরা এই মুহূর্তে সরাসরি কোনো প্রমাণ পেশ করতে পারছি না, তবে আমরা আরও তথ্য সংগ্রহ করছি। আমাদের আরও কিছু সময়ের প্রয়োজন। সময় দেওয়া হবে, তবে আমি রাহুলকে নিজের বক্তব্য দেওয়ার জন্য কিছু সুযোগ দিতে চাই। রাহুল, তুমি কি কিছু বলতে চাও? মাননীয় বিচারক, আমি মেহেরকে অনেক ভালোবাসি। আমি আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে সব কিছুই করেছি। আমাদের সংসারটাকে সুখী করতে নিজের জীবন উৎসর্গ করেছি, কিন্তু এখন যা ঘটছে তা একটুও ন্যায়সঙ্গত নয়। আমার সম্পত্তি, যা আমি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে অর্জন করেছি, কিন্তু সে এবং তার বয়ফ্রেন্ড মিলে ষড়যন্ত্র করে আমার সম্পত্তি হাতানোর চেষ্টা করছে। মেহের আমার সাথে প্রতারণা করেছে। আমি এটা কিছুতেই হতে দিব না। এখন কিছু মানুষ সম্পর্ক এবং বিবাহকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ডিভোর্সের নামে ছেলেদের কষ্টার্জিত সম্পত্তির দাবি করা এক প্রকার অন্যায়। আমি মেহেরকে বলেছি, যদি সে আমার সঙ্গে থাকতে চায় আমি সব কিছু মেনে নেব, কিন্তু যদি সে সম্পর্ক ছেড়ে যেতে চায় তবে আমার সম্পত্তির এক টুকরোও পাবে না। আর যদি এই আদালত মনে করে আমি অন্যায় করেছি, তাহলে আমাকে শাস্তি দিন, জেলে দিন, ফাঁসি দিন, আমি সব কিছু মেনে নিতে রাজি আছি। এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, কিছু কিছু নারী ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ছে এবং বিবাহকে খেলনা বানিয়ে দিয়েছে। বিচ্ছেদের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মহামান্য আদালত, আমি বলছি ডিভোর্সের সময় কোনো টাকা বা সম্পত্তি দেওয়া হবে না। যে নিজের থেকেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়, তার জন্য কেন আমরা ছেলেরা নিজের রক্ত ঘামে অর্জিত সম্পদ উৎসর্গ করব?
আমি শুধু এই দেশের প্রতিটা ছেলেকে বলছি, আমরা যেন একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। বিচ্ছেদের মানে টাকার দাবি নয়, সম্পর্ক মানে ভালোবাসা। আর ভালোবাসা যদি না থাকে তবে সম্পত্তির দাবি করার কোনো ন্যায্যতা নেই। আজকের এই রায় দিয়ে যেন সত্যের বিজয় হয়। আমি এই অন্যায়ের পরিবর্তন চাই, আর সেটা আমার থেকেই শুরু হোক। মাননীয় বিচারক, আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছি। প্রমাণ পেশ করুন। রাহুলের সম্পত্তি পেয়ে গেলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। তুমি শুধু একটু সাপোর্ট করো, বাকিটা আমি সামলে নেব। প্রমাণ স্পষ্ট, এটি ষড়যন্ত্র প্রমাণ করছে। মেহের, তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও? মেহের আদালতের কাঠগড়ায় হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার জীবনে লোভের নীল নকশা মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। এই আদালত স্পষ্ট প্রমাণ পেয়েছে যে মেহের তার স্বামীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা করেছে। মেহেরের এই কাজ শুধু রাহুলের ব্যক্তিগত বা সামাজিক জীবনে আঘাত হানেনি, বরং বিচার ব্যবস্থাকে কলুষিত করার অপচেষ্টা করেছে। এমন জঘন্য কাজে এই আদালত কোনোভাবেই ছাড় দিতে পারে না। সুতরাং মেহেরকে ভারতীয় দণ্ডবিধির 195 ধারায় মিথ্যে মামলা দায়ের করার অপরাধে 3 বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। এই জরিমানার অর্থ সরাসরি রাহুলের ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। এছাড়াও এই আদালত রায় প্রদান করছে যে ভবিষ্যতে কোনো ব্যক্তি যদি কেবল অর্থ লাভের উদ্দেশ্যে মিথ্যে মামলা দায়ের করে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রযোজ্য হবে। তাদের কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না এবং তাদের নাম নথিভুক্ত করা হবে মিথ্যে মামলাকারীদের তালিকায়, যা সমাজে তাদের প্রতি নজরদারি রাখবে। আদালতের রায়ে নারী অধিকার সুরক্ষিত থাকবে, তবে সেটি কখনো মিথ্যে অভিযোগের হাতিয়ার হয়ে উঠবে না। মেহেরের মতো যারা লোভের কারণে আইনকে অপব্যবহার করে, তাদের জন্য এটাই হবে উদাহরণ। মিস্টার রাহুল সেন, আপনি কিছু বলুন। আপনার বক্তব্য শোনার জন্য জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্লিজ কিছু বলুন। আজকের রায় শুধু আমার নয়, প্রতিটি সত্যিকারের মানুষের বিজয়। আমরা যেন ভুল ব্যবহার হওয়া আইনগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই। সত্য কখনো চাপা থাকে না। আপনার জয় কি ভবিষ্যতে পুরুষদের জন্য অনুপ্রেরণা হতে পারে? আমি বিশ্বাস করি এটা শুধু পুরুষদের জন্য নয়, বরং সত্যের পক্ষে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের জন্য। আমাদেরকে মিথ্যে অভিযোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ন্যায় বিচার সবসময় জয়ী হবে। এবার ঠিক হলো, এখন কেউ মিথ্যা মামলা করতে সাহস করবে না। এই রায় সত্যিকারের ন্যায় বিচারের উদাহরণ। আমাদের বিচার ব্যবস্থা যদি এই রকম ন্যায় বিচার হতে থাকে, তবে সমাজে সত্য প্রতিষ্ঠিত হবেই। এই বিচারটিতে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি সমাজের প্রতি একটি শক্তিশালী বার্তা। ঘন গভীর রাত, জেলখানার একটি ছোট্ট ঘরের জানলা দিয়ে পূর্ণিমার আলো ঢুকছে। মেয়ের খাটিয়ার উপর বসে জানলার বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখে তখন অশ্রু ভর্তি। ধীরে ধীরে কথা বলে সে। আমার লোভ আমাকে শেষ করে দিল। আমি তো শুধু টাকাই চেয়েছিলাম, ভাবতাম টাকা থাকলেই সব পাবো। কিন্তু আজ আমার কেউ নেই। মা বলতেন সততা আর ভালোবাসাই মানুষের আসল সম্পদ। তখন শুনিনি, আজ বুঝি টাকা পয়সা সব নয়। মানুষের বিশ্বাস ভেঙে প্রিয়জনকে হারিয়ে সব পেয়েও আমি সব কিছু হারালাম। জীবনের সবচেয়ে বড় সত্যটা এখন শিখেছি, টাকা সব নয়। ভালোবাসা, সম্মান আর সততাই মানুষকে সত্যিকারের সুখী করে। লোভ মানুষকে ধ্বংস করে। যদি আরেকবার সুযোগ পাই, নিজের ভুল শুধরে নেব। টাকার জন্য নয়, মানুষের জন্য বাঁচব।